জাতীয় নির্বাচনে জোটের প্রতীক ব্যবহার নিয়ে আরপিও সংশোধনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি দিয়েছে বিএনপি। বেলা 11টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে এই চিঠি জমা দেওয়া হয়। এ সময় বিএনপির প্রতিনিধি দল জানায়, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। এর আগে শনিবার আরপিও সংশোধনীতে প্রতীক ব্যবহার ইস্যু নিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া। সংশোধিত আরপিওতে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনের বিধান রাখা হয়েছে। এর আগে আরপিওর 21 ধারায় কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল। বিএনপি এই ধারাটি বহাল রাখার পক্ষে মত দিয়েছিল। প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বের না হলে শত সংস্কারেও দেশে গণতান্ত্রিক সংস্কৃতি চালু হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের 14 মাস হয়ে গেলেও আজ পর্যন্ত দেশে কোনো গণতান্ত্রিক অর্ডার আসেনি। বলেন, মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। সংস্কার একদিনে হয়ে যাবে না, সময় লাগবে বলেও জানান আমির খসরু। পরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেন এই এনসিপি নেতা। বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই। কোন যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য, সেটা এখন আমরা পাইনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি। সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। বাংলাদেশের প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায়, বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার, জাতীয় নির্বাচনে জোটের প্রতীক ব্যবহার নিয়ে আরপিও সংশোধন চেয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে বিএনপি। এ ব্যাপারে কতটা আশাবাদী এ সংশোধনের বিষয়ে বিএনপি? এবং শনিবার আইন মন্ত্রণালয়েও চিঠি দিয়েছিল, সেখান থেকে কোনো জবাব এসেছে না কিনা বা তারা কিছু বলেছে কিনা? দেখুন, আজ সকাল 11টায় কিন্তু এখানে বিএনপির একটি প্রতিনিধি দল তারা কিন্তু নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছে। তো তারা যেটি বলেছেন যে জোটভুক্ত যে দলগুলো আছে তারা যেন জোটের প্রতীকে যেন নির্বাচন করতে পারে, সেটি তারা জানিয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু উপদেষ্টা পরিষদ যে আরপিওর সংশোধন এনে তারা যেটি বলেছেন যে জোটভুক্ত হলেও প্রার্থীরা তাদের নিজ দলীয় নিজ প্রতীকেই নির্বাচন করবে, এরকম একটি সংশোধন এনেছিল। তো সেটির আপত্তি জানিয়ে কিন্তু আজকে বিএনপি এই চিঠিটি পাঠিয়েছে। এখানে কিন্তু আজকে ব্রিফিংয়ে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি যেটি বলেছেন যে আমরা এই চিঠির, তারা বলছেন যে তারা এই চিঠির মাধ্যমে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে তারা এই বিষয়টির সুরাহা পাবেন। তারা বলছেন যে এর আগে যেভাবে জোটভুক্ত হলেও যেমন দলগুলো তারা জোটের প্রতীকেই, অর্থাৎ এর আগে আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন যে অংশী দলগুলো আছে তারা কিন্তু বড় দলের প্রতীক অর্থাৎ নৌকা কিংবা ধানের শীষেই তারা কিন্তু নির্বাচন করেছে, তারা সেই ধারাটি অব্যাহত রাখতে বলছেন। তো তারা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ যেটি বলছেন যে তারা নির্বাচন কমিশনারের কাছ থেকে তারা একটি সিদ্ধান্ত পাবেন এবং তারা বলছেন যে এই ধারাটি যেন অব্যাহত রাখা হয়। আমি যদি আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই তাহলে বলবো যে 1972 সালে কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছিল, যেটাকে আরপিও বলা হচ্ছে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার, অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। এর 1972 সালে প্রণীত এই আইনটি কিন্তু বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে। 2007-এ কিন্তু সেনা সমর্থিত সরকার সেটিকে সংশোধন করেছে এবং 2013-তে সংশোধন করা হয়েছে। সবশেষ 2023 সালে কিন্তু এটি আইনে পরিণত হয় এবং আমরা সম্প্রতি দেখেছি উপদেষ্টা পরিষদ কিন্তু এটির যে 20 নং ধারা আছে, অর্থাৎ যেখানে বলা হয়েছে যে জোটভুক্ত দলগুলো যে জোটের প্রতীক বা নিজ দলীয় প্রতীকের যে আইনটি রয়েছে সেটিতে তারা কিন্তু একটি সংশোধন এনেছিল। তো সেই সংশোধনের প্রেক্ষিতেই কিন্তু ব্যাপক আলোচনা হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু বিএনপি বলেছিল
যে তারা উপদেষ্টা তারা নির্বাচন কমিশন বরাবর একটি চিঠি দেবে, যে চিঠিটি আজকে তারা নির্বাচন কমিশনে তারা পেশ করেছে। এবং এ নিয়ে আমরা সবশেষ কিন্তু যে ব্রিফিংটি দেখলাম, তো সেখানে তারা বলছেন যে তাদের জোটে যারা আছেন তারা সবাই চান যে যেন জোটের প্রতীকেই যেন সবাই নির্বাচন করতে পারে, তারা এমনটি তারা বলছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে যেন একটি সুষ্ঠু সুরাহা হয়। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন অফিস থেকে সবশেষ। আরপিও সংশোধনী চেয়ে সিসির কাছে চিঠি দিয়েছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। সন্ধ্যা 7টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ 20 বছর পর কাল রাজধানীতে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হচ্ছে। অর্থমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। পাকিস্তানের পক্ষে অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমারের নেতৃত্ব দেবার কথা থাকলেও শেষ মুহূর্তে ইসলামাবাদ জানায় পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক নেতৃত্ব দেবেন। জেইসির বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত সহ সংশ্লিষ্ট খাতে সহায়তার বিষয়গুলো। এছাড়া একটি সমঝোতা স্মারক সই হতে পারে। নারায়ণগঞ্জে বিসিকের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক ও নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। রোববার সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শ্রমিক আল আমিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার থেকে জানতে চাই যে দগ্ধ 6 জন আছেন তাদের অবস্থা এখন কেমন রয়েছে? 2 জনের অবস্থা গুরুতর শোনা যাচ্ছিল, তারা এখন কি অবস্থায় রয়েছেন? এবং 6 জনের মধ্যে 2 জনকে আমরা আইসিইউতে নিয়েছি। তাদের বার্নের পরিমাণ একটু বেশি এবং বার্নের ডেপথটাও অনেক বেশি। আপনি জানেন যে বার্নের পরিমাণের সাথে ডেপথটা মিলে এবং একই সঙ্গে যদি ইনহেলেশন ইনজুরি থাকে সেটা একটা কমপ্লিকেটেড হয়ে যায়। এই 2 জনের বার্নের পরিমাণও বেশি, ডেপথও বেশি এবং একই সঙ্গে ইনহেলেশন বেশি এবং একই সঙ্গে আইসিইউতে শিফট করেছি। আর বাকি 3 জনকে আমরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রেখেছি এবং একজন আছেন, উনি আমাদের অবজারভেশনে আছেন। এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। এবং ওনাদেরকে আপনারা জানেন যে আমাদের তো একটা বার্নের অলওয়েজ আমাদের একটা প্রোটোকল থাকে, আমরা সবসময় প্রিপেয়ার থাকি। এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের কাছে আসে। সুতরাং মানে এই জিনিসগুলো আসার সাথে সাথে আমরা যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার আমরা সেই ব্যবস্থাগুলো অলরেডি নিয়েছি। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি বলছিলেন যে আপনাদের একটি প্রোটোকল থাকে, তো আসলে সঠিক চিকিৎসা পেলে যারা 17 এবং 18% মতো দগ্ধ হয়েছে তাদের আসলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে পুরোপুরি রূপে? মধ্যে আমাদের এখানে মাইলস্টোন সহ অন্যান্য যে জায়গাগুলোতে দেখেছেন যে মানে এই ধরনের বার্নগুলো ম্যাক্সিমামই আমাদের কাছে সার্ভাইভ করে। কিন্তু এখানে একটা কথা বলে রাখতে হবে যে বার্ন শুধু বার্ন নয়, এর সাথে যদি তার প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে সেখানে ইভেন 10% এর পেশেন্টও কিন্তু খারাপ হতে পারে। বাট আমরা আশা করছি যে এই পেশেন্টগুলোকে ইয়াং পেশেন্ট আমরা চেষ্টা করব। আশা করি যে পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো চিকিৎসা যেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। বাকিটা অনেক কিছু ফ্যাক্টর থাকে, সেগুলোর উপরে নির্ভর করে। কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে 100% গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা। তবে ডেফিনেটলি আমাদের চেষ্টা থাকবে 100% এই গ্যারান্টিটুকু দিতে পারি এবং চিকিৎসার সর্বোচ্চ লেভেল থেকে তাদের জন্য চেষ্টা করা হবে। আমরা আশা করছি সুচিকিৎসায় তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন আমাদের সাথে যুক্ত ছিলেন। বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আলোচনা সভায় একথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে 64 জেলায় ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী টিম গড়ে তোলা হবে। বন্যপ্রাণী সংরক্ষণের আইনের অগ্রগতি হয়েছে, তবে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
আমরা বন্যপ্রাণী আইন বলেন, বিধিমালা বলেন, বন বিভাগ বলেন, সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছি ওটা আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি। জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 60টি করে সিম থাকতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 15তম সভা শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে, এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে। একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 2টি সিম কার্ড রাখার পরিকল্পনা করছে সরকার। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমাই নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমাই নিয়ে আসবো। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছঘাট, বাজার ও আড়তগুলোতে বেড়েছে ব্যস্ততা। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার দাবি জেলেদের। প্রথম দিনে মাছ কম পাওয়ায় অনেকটা চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী সাগরে জাল ফেলছেন জেলেরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলেরা ফিরতে শুরু করেন মাছঘাট ও আড়তে। ইলিশ বেচাকেনায় সকাল থেকে সরগরম চাঁদপুর মাছঘাট এবং পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে ইলিশের দেখা মিললেও তা চাহিদার তুলনায় কম। মাছ কিছু পাইছি, ফায়া যাওয়ার বরফ নাই, এই কারণে বেচার জন্য আবার তাড়াতাড়ি ঘাটে চলে আসছে। দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে আরেকটু কমলে হয়তো সবাই হাতের নাগালে থাকতো, সবাই কিনতে পারতো আর কি। শরীয়তপুরে 1 কেজি ওজনের ইলিশ 2500 থেকে 3000 টাকা, মাঝারি থেকে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকায়। দাম বেশি হওয়ায় মাছ না কিনে খালি হাতেই ফিরে যান অনেকে। ভাবছিলাম যে অভিযানের পর সুরেশ্বর ঘাটের তনে মাছ কিনুম, বহুত কষ্ট করে আশা করে আইছি, মাছ কিনতে পারলাম না, অনেক দাম। 1 কেজি সাইজের যে মাছগুলা, এগুলো আজকের বাজার মূল্য আছে 2500 টাকা কেজি, আর 1 কেজি 4টা যেগুলো আছে এগুলো আছে আপনার 1200 টাকা কেজি। বরগুনা ও লক্ষ্মীপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে। আমাদের লক্ষ্মীপুর জেলায় উৎপাদন আছে আমাদের প্রায় 22,500 মেট্রিক টন। তো আমরা আশা করছি যে প্রায় 23,000 মেট্রিক টনের উপর আমরা ছাড়িয়ে যাব, এবং পরবর্তীতে এর জন্য আমাদের জাটকা সংরক্ষণ কার্যক্রমটাও সফলভাবে বাস্তবায়ন করতে হবে। 3 থেকে 4 দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে বাড়বে ইলিশের সরবরাহ। এতে দাম কিছুটা কমতে পারে বলে আশা মাছ ব্যবসায়ীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে বুধবার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ভোর সন্ধ্যা 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কা রয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। আগামীকাল যে ঘূর্ণিঝড়টা হবে এর নাম হবে মন্থা, এটা থাইল্যান্ডের দেওয়া নাম। আগামী 2 দিন ঢাকাতেও ওই রকম বৃষ্টি হবে না, বৃষ্টি যেটা হতে পারে ঢাকাতেও 29 তারিখে পড়ে যায়। আপাতত এখন যে কন্ডিশন মেঘলা থাকবে আর তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি থাকবে। এটা হয়তো আপনার এই যে আপনার সাইক্লোনটা পুরোপুরি কাটা যাওয়ার পরে তাপমাত্রা কিছুটা ঢাকাতে কমবে। মেট্রো রেলের দুর্ঘটনায় ফজল কবির খান বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বুয়েটের
আচ্ছা, বুয়েটের প্রফেসর এবিএম তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে এমআই স্টিল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর এমআই স্টিল, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। এই 5 সদস্যের একটা কমিটি, 1 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। আচ্ছা, হ্যাঁ, এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল। এরপরে তখন কি করা হয়েছিল, তাহলে এটা হলো কিভাবে আবার আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা জমি বরাদ্দ থাকলেও 3 দশকে নীলফামারীর ডোমারে হয়নি স্থায়ী বাস টার্মিনাল। যেখানে সেখানে বাস রাখায় পৌর এলাকায় বাড়ছে যানজট, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে আলোচনা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এটি ডোমার পৌরসভা বাস টার্মিনালের জায়গা। 30 বছর আগে এই জায়গাটি বরাদ্দ দেয় সরকার, তবে রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে স্থাপন হয়নি টার্মিনালটি। এখন খালি জায়গায় বিভিন্ন মালামাল রাখছেন আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা। পৌর এলাকায় স্থায়ী টার্মিনাল না থাকায় সড়কের পাশেই রাখা হয় বাস। যাত্রী উঠানামা চলছে যেখানে সেখানে, এতে সড়কে যানজট লেগেই থাকে। এই জায়গার লোকে তো ডিস্টার্ব দিছে ভাই, এই নেতা টেতা হাবি জাবি এগুলা তো ডিস্টার্ব দিছে। বাসগুলো দাঁড়ায়, তার ডান পাশ দিয়ে হচ্ছে নীলফামারী রোড, এখানে পরপর 2টা মোড়, যার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগের পাশাপাশি ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরাও। বাস স্ট্যান্ড হলে ভালো হয়, নাহলে রাস্তাতে গাড়ি নামানোর সঙ্গে গাড়ির যানজট লাগিয়ে দুর্ঘটনা ঘটে বেশি। আমরা প্রস্তাব দিচ্ছি আবারও যে আমাদেরকে ওইখানে কাউন্টার করে দেওয়া হোক, তাহলে পোস্ট কাউন্টার লোকাল গাড়ি, সেখানে যানজট সৃষ্টি হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, দ্রুতই বাস্তবায়নের আশ্বাস তার। যারা এটার সাথে রিলেটেড আছে তাদের সাথে কালকে আলোচনা করব যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। বাস টার্মিনালটাতে কিভাবে বাস যে মালিকরা আছে তারা যেন বাস টার্মিনালে আসে, সেটা আমাদের একটা বিষয় উপস্থাপন থাকবে। ডোমার থেকে বিভিন্ন রুটে প্রতিদিন 2500 যাত্রী চলাচল করে। বাস রয়েছে 45 থেকে 50টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।